আরশি আকাশ পাতাল ভাবনার মাঝে ম্যানেজার এসে জানিয়ে গেল আবরার তাকে কেবিনে ডাকছে। আরশি ম্যানেজারের পিছু পিছু আবরারের কেবিনে গেল। গিয়ে দেখলো নতুন সবাই সেখানে উপস্থিত। আবরার সবার সামনে দাঁড়িয়ে হাসি হাসি মুখ করে বলল, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আজওয়াদ আবরার। এই অফিসটা আমার বাবাইয়ের, কিন্তু তিনি অসুস্থ হওয়ায় আমাকে এই কোম্পানির পেছনে দৈনিক কিছুটা সময় দিতে হয়। তো আপনাদের সবার সাথে পরিচিত হওয়া যাক। সবাই একে একে নিজের সম্পর্কে কিছু বলেন। সবাই নিজেদের নাম পরিচয় বলতে লাগলো। আরশি এক কোণে দাঁড়িয়ে মেয়েদের রং ঢং দেখছে। এক একজন আবরারকে দেখি ঢং করে করে কথা বলছে। তবে সবাই এক নয়, কিছু কিছু ভদ্র মেয়েও আছে। আরশির পালা আসতেই সে নম্র কণ্ঠে বলল, আমি আরশি রহমান। ব্যাস এতটুকুই। আবরার এমন ভান করলো যেন আজ প্রথম আরশিকে দেখছে সে। আরশি গোমরা মুখে তাকিয়ে তাকিয়ে সবটা দেখতে লাগলো। পরিচয় পর্ব শেষ হতেই আবরার সবার উদ্দেশ্যে বলল, আপনাদের সবার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আমি আশা রাখছি আপনারা সবাই মন দিয়ে কাজ করবেন। আর আমাকে যতটা ভালো দেখছেন, আমি কিন্তু ততটা নই। কাজে কোনো রকম ভুল আমার মোটেও পছন্দ নয়। সো এভরিওয়ান, বি কেয়ারফুল। কোনো কিছু না বুঝতে পারলে মিস প্রিয়ার কাছ থেকে বুঝে নেবেন, ভুল যেন না হয়। মিস প্রিয়া। আবরারের ডাকে রেসপন্স করলো একটা মেয়ে। আরশি তাকালো মেয়েটার দিকে। ভীষণ স্টাইলিশ মেয়েটা। পরনে শার্ট প্যান্ট, চুল সুন্দর করে রং করা, দেখতেও বেশ সুন্দরী। আবরার প্রিয়াকে উদ্দেশ্য করে বলল, আপনাদের সবাইকে কাজে সাহায্য করবেন, না বুঝলে বুঝিয়ে দেবেন। প্রিয়া মেয়েটা ঠোঁটে লম্বা একটা হাসি টেনে বলল, জি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি তো, আমি ওদের সব বুঝিয়ে দেব। আরশি প্রিয়ার দিকে তাকিয়েছিল। প্রিয়া তাকাতে চোখাচোখি হলো দুজনের। প্রিয়া মেয়েটা আরশিকে কেমন যেন একটা খাইয়া ফেলাবো টাইপ লুক দিল। এমন লুকের মানে বুঝলো না আরশি। এই মেয়েকে তো সে এখন এই প্রথম দেখলো, তাহলে এই মেয়ে তার দিকে এইভাবে তাকাচ্ছে কেন, ভাবতে লাগলো আরশি। আবরার সবাইকে উদ্দেশ্য করে বলল, এবার আপনারা যেতে পারেন। সবাই সমন্বয়ে ইয়েস স্যার বলে এক এক করে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। আরশিও বের হচ্ছিল, এমন সময় আবরার ডেকে উঠল। মিস আরশি। আরশি আবার ফিরে আসলো আগের জায়গায়। আবরার নিজের ল্যাপটপের কিছু একটা দেখতে দেখতে কড়া কণ্ঠে বলল, লেট করা আমি মোটেও পছন্দ করি না। ভবিষ্যতে কখনো লেট করে আসবেন না। এবার নিজের কাছে যেতে পারেন। ভীষণ অপমান বোধ করলো আরশি। সে কখনোই কোনো কাজে লেট করে না, কিন্তু ভার্সিটি থেকে ক্লাস করে অফিসে আসতে লেট হয়ে গিয়েছে তাই। তাও সময়ের আগেই পৌঁছে যেত। আবরারের সাথে বকবক করেই তো 2 মিনিট লেট করলো সে। আরশি ঠিক করলো সে অফিসের কাজ ছাড়া আবরারের সাথে আর একটা বাড়তি কথা বলবে না। ম্যানেজার আরশিকে তার ডেস্ক দেখিয়ে দিল। আরশি ডেস্কে বসেই কাজ করতে শুরু করলো। মনোযোগ দিয়ে কাজ বোঝার চেষ্টা করছে সে। এর মাঝে ডেস্কের সামনে কেউ আছে বুঝতে পেরিয়ে মাথা তুললো আরশি। দেখলো প্রিয়া নামক মেয়েটা তার ডেস্কের উপর 2 হাত ভর দিয়ে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে রেগে আছে। আরশি চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল প্রিয়ার দিকে। প্রিয়া রাগী কণ্ঠে বলল, দেখে তো ভোলা ভালা মনে হয়, অথচ আসতে না আসতেই আবরার স্যারের গায়ের উপর ঝাঁপিয়ে পড়লে। আরশি প্রিয়ার কথা থেকে ধারণা করে নিল সে লিফটের সামনের ঘটনা দেখেছে হয়তো। আরশি চোখ ছোট ছোট করেই উত্তর দিল, কে বলেছে আমি ভোলাভালা? আমি মোটেও ভোলাভালা নই। আর আমি আবরার স্যারের গায়ে পড়ি বা তার কোলে উঠে বসে থাকি, তাতে আপনার কি? আরশির উত্তরে প্রিয়া যেন আরও রেগে গেল। ফুসফুস করতে করতে বলল, তোমাদের মতন থার্ড ক্লাস মেয়েরা পারোই তো এটা। ভোলা ভালা সেজে বড়লোক ছেলেদের ফাঁসানোই তো তোমাদের কাজ। আরশি গালে হাত দিয়ে বলল, আমি না হয় থার্ড ক্লাস, কিন্তু আপনি তো ফার্স্ট ক্লাস মানুষ, তাই না আফা? তাহলে এইভাবে গায়ে পড়া, মানে গায়ে পড়ে আজ এরা ঝগড়া কেন করছেন? আর আমাদের মাঝে গুণ আছে বুঝলেন, তাই তো বড়লোক ছেলেরা ফেঁসে যায়। কিন্তু আপনার মধ্যে মনে হয় কোনো গুণ টুন না, নাই। পুরাই বেগুন আপনি। তবে শিখতে চাইলে আমাকে বলবেন, আমি শিখিয়ে দিব আপনাকে। প্রিয়া আরশি টেবিলে থাবা মেরে বলল, ইউ বেয়াদব মেয়ে, তোমার সাহস কি করে হয় আমার সাথে তর্ক করার? আরশি হাই তুলে বলল, আপনার তো অনেক আদব আফা। তাহলে শুধু শুধু ঝগড়ুটে মহিলার মতো ঝগড়া করছেন কেন? আপনার এত সমস্যা হলে আবরার স্যারের কাছে যান। তাকে গিয়ে জিজ্ঞেস করুন উনি কেন এই থার্ড ক্লাস মেয়েকে ধরতে গেলেন। আপনি না জিজ্ঞেস করতে পারলে আমায় বলুন, আমি আপনার পক্ষ থেকে জিজ্ঞেস করে আসছি। আবরারের কাছে যাওয়ার কথা শুনে মুখ শুকিয়ে গেল প্রিয়ার। বাইরে যতই বাহাদুরি দেখাক না কেন, সেও আবরারকে ভীষণ ভয় পায়। অথচ এই মেয়েকে দেখো কিভাবে ড্যাং ড্যাং করে আবরারের কাছে যেতে চাইছে। প্রিয়া আরশির দিকে আঙ্গুল তাক করে বলল, তুমি জানো আমি কে? আমি চাইলে এখনই তোমার চাকরি কেটে নিতে পারি। আরশি মাছি তাড়ানোর ভঙ্গিতে হাত নাড়িয়ে বলল,
কেন আপনি জানেন না আপনি কে? আমার জানা মতে আপনি প্রিয়া, যে এই মুহূর্তে ঝগড়ুটে মহিলার মতো আমার সাথে ঝগড়া করছে। আর চাকরি কেড়ে নেওয়ার ভয় আমাকে দেখাতে আসবেন না। আমার ভাগ্যে যা আছে তা আপনি হাজার চেষ্টা করেও কেড়ে নিতে পারবেন না। আর যেটা নেই সেটা আমি হাজার চেষ্টা করলেও ধরে রাখতে পারবো না। আশির আশেপাশে সবাই হাঁ করে নিজেদের কাজ বাদ দিয়ে তামাশা দেখছে। তাদের মধ্যে অধিকাংশই প্রিয়া মেয়েটাকে ভয় পায়, কারণ প্রিয়া মেয়েটা কথায় কথায় চাকরি কেড়ে নেওয়া থ্রেট দেয়। আর যেহেতু সে সিনিয়র, তার জন্য চাকরি কেড়ে নেওয়া খুব একটা কঠিন না। এই ফ্লোরটা তার কথায় চলে, তাই তো সবাই চাইলেই প্রিয়ার ওপর কিছু বলতে পারে না। হাসিকে প্রিয়ার কথার উচিত জবাব দিতে দেখে পুরনো কর্মীরা ভীষণ মজাই পাচ্ছে। আত্মা ঠান্ডা হয়ে যাচ্ছে তাদের, কিন্তু তাদের আবার আফসোসও হচ্ছে আশির চাকরির জন্য। বিচারির আজকে প্রথম দিন, আর নতুনরা তো হাঁ করে সব গিলছে। কি হচ্ছে এখানে? আবরারের গম্ভীর কণ্ঠে থতমত খেয়ে গেল মিস প্রিয়া। আরও কিছু বলতে চাইছিল সে, কিন্তু আবরারের কথায় মুখ দিয়ে আর কিছুই বের হলো না। আশি কিছু বলার আগেই সে আবরারের কাছে গিয়ে ন্যাকামি করে বলতে লাগলো, দেখুন না স্যার, এই বেয়াদব মেয়েটা আসতে না আসতে আমার সাথে তর্ক করছে, কোনো ম্যানার্স নেই। আশি অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো প্রিয়ার দিকে। দেখেই বোঝা যাচ্ছে ভীষণ রেগে আছে সে। প্রিয়া আশির দিকে আঙ্গুল তাক করে বলল, দেখুন এখনো কিভাবে তাকিয়ে আছে আমার দিকে। বাবা মা মনে হয় কোনো আদব কায়দা শেখায়নি। এই একটা কথাই যথেষ্ট ছিল আরশিকে হিংস্র করে তোলার জন্য। আরশির রাগে প্রিয়াকে কিছু করার কথা শোনাতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই আবরার শীতল কণ্ঠে বলল, মিস প্রিয়া, আপনি বাকিটা দেখুন। আপনার মতে উনি বেয়াদব, তাই তো? ওনাকে সামলানোর দায়িত্ব আমার। মিস আরশি, আপনি একটু কেবিনে আসুন। আবরার চলে গেল। আরশি যেতে নিলে সামনে আসলো প্রিয়া। শয়তানি হাসি দিয়ে ফিসফিস করে বলল, এবার আমার সাথে বেয়াদবি করার ফল পাবে। তোমার চাকরি গেল বলে। যাও যাও। আরশি প্রিয়াকে পাশ কাটিয়ে আবরারের কেবিনের সামনে আসলো। আবরার আরশির কাছাকাছি দাঁড়িয়ে বলল, তুমি এত ঝগড়ুটে কেন মিস অদ্ভুত চোখ হলে? সবার সাথে কথা বলে নিজের মুখ খারাপ করতে নেই। প্রথম দিনে এই অবস্থা হলে কিভাবে হবে বলো তো? আশি ধারালো চোখ তাকিয়ে আছে আবরারের দিকে। রাগে চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে তার। প্রিয়াকে কিছু বলতে না পেরে রাগে তার মাথায় আগুন জ্বলছে। আবরার আশির আরেকটু কাছে এসে দাঁড়ালো। ওর চোখের দিকে গাঢ় দৃষ্টিতে তাকিয়ে ফিসফিস করে বলল, এইভাবে তাকিও না মিস অদ্ভুত চোখ হলে। তোমার অদ্ভুত চোখের ধারালো দৃষ্টিতে আমি যেন নিজের ধ্বংস দেখতে পাচ্ছি। আবরারের চোখের দিকে তাকিয়ে আর ফিসফিস করে বলা কথাগুলো শুনে আশির রাগগুলো যেন কোথাও হারিয়ে গেল। আশি দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে নিল। বুক ধুকপুক ধুকপুক করছে তার। আবরারও দূরে সরে গেল, নিজের ফোনে কিছু একটা করতে লাগলো। বাঁকা চোখে তাকিয়ে আবরারের কাজকর্ম দেখছে আরশি। আবরার কী করতে চাচ্ছে বোঝার চেষ্টা চালাচ্ছে সে। আবরারের কেবিনে একটা বেলকনি আছে হয়তো। আবরার নিজের ফোনটা নিয়ে সেখানেই চলে গেল। কারোর সাথে কথা বলছে হয়তো, তবে কার সাথে কথা বলছে, কী কথা বলছে কিছুই শুনতে পারছে না আরশি। 5 মিনিটের মাথায় আবরার ফেরত আসলো। নিজের ফোনটা আরশির দিকে বাড়িয়ে দিয়ে বলল, কথা বলো। আরশি বুঝতে পারলো না কার সাথে কথা বলতে বলছে আবরার। আরশি ফোনটা কানে লাগাতেই ভয়েস শুনে বুঝতে পারলো অপর প্রান্তে আব্বাস আহমেদ আছেন। আরশি দ্রুত সালাম দিল আব্বাস আহমেদকে। আব্বাস আহমেদ সালামের জবাব দিয়ে বললেন, মামনি, তোমার থেকে কিন্তু এটা আশা করিনি। আরশি নিম্নস্বরে বলল, কিন্তু স্যার আমি তো। আব্বাস আহমেদ আরশিকে কথা কমপ্লিট করতে না দিয়ে বলল, যা করেছো তার জন্য শাস্তি তো পেতেই হবে। যেহেতু আমি তোমাকে সিলেক্ট করেছি, সেহেতু শাস্তিটাও আমিই দিব। তোমার শাস্তি হচ্ছে আবরার তোমাকে এখন যা বলবে তা কোনো প্রকারে দ্বিধা ছাড়াই মেনে নিবে। যদি আমাকে মন থেকে শ্রদ্ধা করে থাকো, তাহলে আবরারের কথা মেনে নিবে তুমি। ধরে নাও আমার পক্ষ থেকে আবরারের তোমাকে পানিশমেন্ট দিবে। কি বলো, মানবে তো? আরশির মুখটা মলিন হয়ে গেল আব্বাস আহমেদের কথায়। লোকটার কথা কিভাবে অমান্য করবে সে? যেই লোকের মামুনি ডাকে অশান্ত মন শান্ত হয়ে যায়, তার কথা অমান্য করা আরশির পক্ষে সম্ভব নয়। আরশি জবাবে হাতে দিয়ে ফোনটা আবরারের হাতে ধরিয়ে দিল। ভীষণ অভিমান হলো আরশির। সে তো কোনো ভুল করেনি, তারপরও আবরার তাকে দোষী বলে মেনে নিল। আব্বাস আহমেদের কাছেও ছোট করে দিল। আরশির অভিমানী মুখটা দেখে আরশির অগোচরে আলতো হাসলো আবরার। আরশির কানের কাছে মুখটা নিয়ে ফিসফিস করে বলল, মিস অদ্ভুত চোখ হলে আমার উপর অভিমান হচ্ছে বলছে? মুখটা দেখে তো তাই মনে হচ্ছে। আচ্ছা, মানুষ তো শুধুমাত্র নিজের প্রিয়জনের উপর অভিমান করে। আমি কি তোমার প্রিয়জন? এমন একটা প্রশ্নে আবরারের চোখের দিকে তাকালো আরশি। আবরারের মুখটা অতির নিকটে হয়, তার গরম নিঃশ্বাস আরশির মুখের উপর আছড়ে পড়ছে। আবরার গভীর কালো চোখে দিকে তাকিয়ে কোনো উত্তর দিতে পারল না আরশি।
আবরার আরশির মুখের উপর আলতো করে ফু দিয়ে তার ছোট ছোট চুলগুলো সামনে থেকে সরিয়ে দিল। চোখ বন্ধ করে ফেললো আরশি। কয়েক সেকেন্ড পর চোখ খুলে দেখলো বেশ দূরত্বে অবস্থান করছে আবরার। সে আরশির দিকে তাকিয়ে গম্ভীর গলায় স্বরে বলল, বাইরে এসো আমার সাথে। আরশি আবরারের পেছন পেছন বাইরে আসলো। সবাই উৎসুক চোখে তাকালো। আরশির চাকরি গেল কিনা সেই চিন্তাই করছে সবাই। আবরার সবার সামনে জোরে জোরে বলল, অনেকদিন ধরে একজন পিএর প্রয়োজনীয়তা অনুভব করছিলাম। এত প্রেশার কি নেওয়া যায়? তাই আজ থেকে মিস আরশি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব পালন করবেন। আবরারের কথায় সবাই চোখ বড় বড় করে তাকালো। আরশি নিজেও ভীষণ অবাক হয়েছে। মিস প্রিয়ার মুখটা যেন ঝুলে পড়েছে আবরারের এমন একটা কথায়। সে সামনে এসে বলল, কিন্তু স্যার। আবরার বাঁকা হেসে বলল, আরে কিসের কিন্তু মিস প্রিয়া? আপনি তো বললেন উনি বেয়াদব, মুখে মুখে তর্ক করেন। আপনার কথাবার্তা বুঝলাম আপনার পক্ষে মিস আরশিকে হ্যান্ডেল করা সম্ভব না। তাই তো আমি দায়িত্ব নিয়ে নিলাম। আমার কাজও হবে, আর ওনাকে টাইট দিয়ে বেয়াদব থেকে ভদ্র মেয়েও বানানো যাবে। শেষের কথাটা আরশির দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল আবরার। রাগে আরশির নাকের পাটা ফুলে আছে। মনে মনে বলছে, আমি বেয়াদব বলে আপনি একটা অসভ্য লোক এমপি সাহেব। আবরার আরশির থেকে চোখ সরিয়ে আবার বলল, আপনাদের আব্বাস স্যার অনেক আশা ভরসা করে মিস আরশিকে চাকরিটা দিয়েছেন। তাই সিদ্ধান্তে তো আমি ভুল প্রমাণিত হতে দিতে পারি না। আমি তাকে অবশ্যই নিরাশ করব না। মুখ কালো করে দাঁড়িয়ে আছে মিস প্রিয়া। তার অবস্থা দেখে মনে হচ্ছে নিজের পায়ে নিজেই কুড়াল মেরে দিয়েছে যেন। আবরার আরশিকে উদ্দেশ্য করে বলল, মিস আরশি, কেবিনে আমার ডেস্কের উপর যত ফাইল আছে সব নিয়ে বসুন। আমি এসে আপনাকে কাজ বুঝিয়ে দিচ্ছি। কার সাথে কন্ট্যাক্ট করতে হবে, কীভাবে করতে হবে, শিডিউল কীভাবে ফিক্স করতে হবে, ফাইল কীভাবে চেক করতে হবে, কী কাজ করতে হবে, সবটা আমি বুঝিয়ে দেবো আপনাকে। আরশি আবরারের দিকে কড়া লুক নিয়ে কেবিনে চলে গেল। আবরার প্রিয়ার কাছে গিয়ে বলল, ধন্যবাদ মিস প্রিয়া। আবরার ধন্যবাদ বলায় আসমান থেকে পড়ল প্রিয়া। হাবলার মতো তাকিয়ে জিজ্ঞেস করলো, ধন্যবাদ কেন স্যার? আবরার বাঁকা হেসে নিম্ন স্বরে বলল, তা আপনি না জানলেও চলবে। শুধু এতটুকু জেনে রাখুন, আপনি কোনো একভাবে আমার উপকার করেছেন। আর আরেকটা বিষয় আপনাকে জানিয়ে দিই, আপনার ব্যাপারে সব কিছুই কিন্তু আমার কানে আসে। এটা ভাববেন না যে আমি কিছু জানি না। আমি আপনাকে সুযোগ দিচ্ছি, তবে বারবার দিব না। আর হ্যাঁ, মিস আরশির থেকে দূরে থাকবেন। ভেবে নিন এটি আপনাদের শেষ সুযোগ। আবরারের কথাগুলো শুনেই গলা শুকিয়ে আসলো প্রিয়ার। মাথা হ্যাঁ বোধক নাড়িয়ে আবরারের সামনে থেকে দ্রুত কেটে পড়ল সে। আপাতত চাকরিটা বাঁচানো দরকার। চাকরি থাকলে ওই মেয়েকে সে পরে দেখে নেবে। কেবিনে গিয়ে আরশির পাশের চেয়ারে বসে পড়ল আবরার। প্রায় 1.5 ঘন্টা সময় নিয়ে আরশিকে সবটা ভালো করে বুঝিয়ে দিল। আবরার উঠতেই হাফ ছেড়ে বাঁচল আরশি। এত মনোযোগ দিয়ে তো সে ভার্সিটির ক্লাসও করে না। আবার কতগুলো কাজও দিয়েছে যা টাইম ওভার হওয়ার আগে শেষ করতে হবে তাকে। আরশির ভাবনার মাঝে আবরার আরশির কানে ফিসফিস করে বলল, আমার পেছু পেছু ঘোরার জন্য প্রস্তুত হয়ে যাও মিস অদ্ভুত চোখওয়ালি। এবার তো তোমাকে বেয়াদব থেকে ভদ্র বানিয়ে ছাড়বো। আরশি তাতে দাঁত চেপে আবরারের উদ্দেশ্যে বলল, আর একবার বেয়াদব বলে দেখুন শুধু, আপনার মাথাটা হ্যাঁ এই পেপার ওয়েট দিয়ে ফাটিয়ে দেবো আমি। আবরার সোজা হয়ে দাঁড়িয়ে বলল, কি সাংঘাতিক মেয়েরে বাবা! অফিসের বসকে বলছে মাথা ফাটিয়ে দিবে। আমি নিতান্তই ভালো মানুষ বলে তোমাকে কিছু বললাম না। অন্য কেউ হলে তোমার চাকরিই থাকতো না। এখন চুপচাপ ভদ্র মেয়ের মতো নিজের ডেস্কে গিয়ে কাজ করো। একটু তিরিং করলে তোমার আব্বাস স্যারকে ফোন করে জানিয়ে দেবো তুমি আবার বেয়াদবি করেছ। সেটা অবশ্যই চাও না? আরশি আবরারকে একটা কড়া লুক দিয়ে ধূপধাপ পা ফেলে বাইরে চলে আসলো। আব্বাস আহমেদ লোকটার সাথে মাত্র একদিন দেখা হলেও তার প্রতি অনেক সম্মান জমেছে আরশির মনে। কি সুন্দর মন মানুষটার, কতটা আদর স্নেহ মিশিয়ে তাকে মামুনি বলে ডাকে। আরশি চায় না উনি আরশিকে ভুল বুঝুক। আজ কাচের তুলনায় দেয়ালে ফিট করা স্ক্রিন বেশি দেখছে আবরার। এখানে বসেই সব ফ্লোরের ভিডিও ফুটেজ দেখতে পায় সে। কিন্তু আজ তার চোখ যে একজনের উপরেই আটকে আছে, অন্য কিছু দেখার মন নেই তার। মনটা যেন কেউ একজন চুরি করে নিয়েছে, কাছে রেখে দিয়েছে। আবরার স্ক্রিনে চোখ রেখে মুচকি হেসে বলল, আমার মন চুরি করার শাস্তি তো তোমাকে পেতেই হবে। কাজের টাইম শেষ হয়ে যাওয়ার নিজের ব্যাগ গুছাচ্ছিল আরশি। অনেকেই চলে গেছে, আবার কেউ কেউ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় অচেনা একটা ছেলে এসে দাঁড়ালো আরশির সামনে। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, হে, তোমার সাথে তো পরিচিত হতে পারলাম না। আমরা কি পরিচিত হতে পারি? আরশি সৌজন্যতার খাতিরে আলতো হেসে বলল, অবশ্যই, আমি আরশি। অচেনা ছেলেটা মাথা চুলকিয়ে বলল, আমি
সামির, মাস্টার্স করছি। আর এখানে জব করি। তোমাকে দেখে স্টুডেন্ট মনে হচ্ছে। আরশি মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, আমিও স্টুডেন্ট, অনার্স ফাইনাল ইয়ারে এবার। সামির আরশির কিছুটা নিকটে এসে ফিসফিস করে বলল, আজ পিয়া ম্যামে যা দোলাই করলে না, সাব্বাস। এমন কিছু জবাব ওনার প্রাপ্য ছিল। আশি সামিরের কথা বলার ধরনে হেসেই ফেলল। সামিরকে ভীষণ মিশুক মনে হলো তার। সামির হেসে বলল, আরশি, তোমার চোখ দুটা মারাত্মক সুন্দর। এমন আনকমন চোখের রং খুব কমই দেখা যায়। আচ্ছা, তুমি কি লেন্স পরেছ? আশি মাথা নাড়িয়ে বলল, না তো, এটা আমার আসল লেন্স। সামির বলল, অনেক সুন্দর। আমি তো ক্রাশ খেয়ে গেলাম। আশি ফিক করে হেসে দিল। সামিরও তাল মিলালো আশির সাথে। এই সব কিছুই দেখলো এবং শুনলো আবরার। চোখ মুখ শক্ত হয়ে আসলো তার। সেও বাসায় যাওয়ার জন্যই কেবিন থেকে বেরিয়েছিল। এইসব দেখে আবার কেবিনে চলে গেল সে। কেবিনে গিয়ে কন্টিনিউয়াসলি বেল প্রেস করতে লাগলো। আশি বেলের শব্দ শুনে সামিরকে বলল, সামির ভাইয়া স্যার ডাকছে, কোনো কাজ আছে হয়তো, আগামীকাল আবার কথা হবে, কেমন? সামির মাথা নাড়িয়ে চলে গেল। আশিও আগালো আবরারের কেবিনের দিকে। কাজের টাইমটাও শেষ, তাও কেন আবরার বেল প্রেস করছে ভেবে বিরক্ত হলো আরশি। আবার নিশ্চয়ই কোনো গা জ্বালানো কথা বলবে ভেবেই মুখ বাঁকালো সে। আবরারের দুই হাতের মাঝে বন্দি হয়ে আছে আরশি। কেবিনে ঢুকতেই হঠাৎ এমন আক্রমণের শিকার হবে তা ধারণাতেও ছিল না আরশির। গোল গোল চোখে আবরারের দিকে তাকিয়ে আছে সে। আবরারের রক্তিম চোখ, গম্ভীর মুখশ্রী দেখে আরশি বুঝতে পারলো আবরার কোনো কারণে রেগে আছে হয়তো। আবরারের মুড বুঝে উঠতে পারছে না আরশি। এই হাসে আবার এই রেগে যায়। এই তো কিছুক্ষণ আগেও তো ঠিক ছিল, এখন আবার কি হলো কে জানে। আরশি সাহস করে আবরারকে বলল, এমপি সাহেব, আপনার উপর কি জিন ভর করে নাকি? মানে, এই হাসেন আবার এই রাগ করেন। আর একটু ডিস্টেন্স মেনটেন করলে ভালো হতো, কথা কথা এইভাবে কাছে আসেন। আরশির কথা শেষ হতে দিল না আবরার। জোরে একটা ধমক দিয়ে বলল, চুপ, বেয়াদব মেয়ে। বসের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানো না? কেঁপে উঠল আরশি। আবরারের ধমক দিয়ে বলা কথা মুখ শুনে মুখটা অন্ধকার হয়ে গেল তার। ভীষণ অভিমান হলো। আবরার তাকে এভাবে বকা দিতে পারলো, বেয়াদব বলতে পারলো। আবরারের কাছে বকা খেয়ে আরশির কেন যেন খুব কান্না পাচ্ছে। ইচ্ছা করছে ভ্যাঁ করে কেঁদে চোখের পানিতে অফিস আর সাথে আবরারকেও ভাসিয়ে দিতে। আরশি ঠোঁট উল্টে মনে মনে বলতে লাগলো, বেটা খাটাস, কেমনে বকা দিচ্ছে আমাকে, কিন্তু আমার এত কান্না পাচ্ছে কেন? এ লোকের সামনে আসলে আমি নিজের ইমোশন ধরে রাখতে পারি না কেন? এটা তো দুর্বলতার পরিচয়। তবে আমি কি ওনার প্রতি দুর্বল হয়ে পড়ছি? এমনটা হলে তো চলবে না। কোথায় সে আর কোথায় আমি? আর সবচেয়ে বড় কথা, ওনার লাইফে কেউ একজন আছে হয়তো যাকে উনি ভালোবাসেন। এসব ভাবতে ভাবতে আবরারের চোখের দিকে তাকালো আরশি। আরশির অভিমানী মুখ আর ছলছল আঁখি জোড়া দেখে নরম হলো আবরার। আরশির দিকে আরেকটু ঝুঁকতেই চোখ বন্ধ করে দেয়ালের সাথে আরও সিটিয়ে গেল আরশি। আবরার আরশির মুখে আলতো করে ফুটিয়ে বলল, ছেলেদের সাথে এত ঘাসাঘাসি কিসের, হ্যাঁ? অফিসে কাজ করতে এসছো, কাজ করবে। ছেলেদের সাথে এত কিসের কথা? নাকি ছেলেদের কাছ থেকে প্রশংসা পেতে অনেক ভালো লাগে? আবরারের কথায় ঝটপট চোখ খুলল আরশি। ভাবতে লাগলো সে আবার কোন ছেলের সাথে ঘেঁষাঘেঁষি করলো। একটু ভাবতেই মাথায় আসলো একটু আগেই সামিরের সাথে কথা বলেছে সে। আবরার কি তাহলে সামিরের কথাই বললো? কিন্তু সেই সামিরের সাথে কথা বললে আবরারের কি? চোখ ছোট ছোট করে আবরারের দিকে তাকালো আরশি। সন্দিহান দৃষ্টিতে আবরারের দিকে তাকিয়ে বলল, আমি কারোর সাথে ঘেঁষাঘেঁষি করলে আপনার কি সমস্যা? আর কেউ আমার প্রশংসা করলে তাতেই বা আপনার কি? আমার উপর এত অধিকার কেন দেখান আপনি? আপনার না কোন শুভ্রপরী আছে, তার উপর গিয়ে যত ইচ্ছা অধিকার ফলান। আরশির কথায় চোয়াল শক্ত হয়ে আসলো আবরারের। আরশির চোখে চোখ রেখে গম্ভীর স্বরে বলল, তার উপর অধিকার ফলানোর অধিকার এখনো পাইনি আমি। তাই তো এখনও সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে, নিজের ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করতে পারছে। যখন অধিকার পাবো তখন তাকে নিজের হৃদয় পিঞ্জরে লুকিয়ে রাখবো, কাউকে তার দিকে তাকানোর সুযোগ দিব না। সে শুধুই আমার, তার সব কিছু আমার হবে। তার রূপ, সৌন্দর্য সব কিছু দেখার অধিকার শুধুমাত্র আমার থাকবে। আমি চাই সে ভালোবেসে আমায় গ্রহণ করুক, তাই তাকে সময় দিচ্ছে, সঠিক সময়ের অপেক্ষা করছে। তাকে কোনো কিছু নিয়ে জোর করার মন মানসিকতা আমার নেই। তবে সে যদি ভুল পথে চলে, অন্য কারোর সাথে নিজেকে জড়ানোর চেষ্টা করে, তবে তার হাত পা ভাঙতে আমার বেশি সময় লাগবে না। তাকে আমারই হতে হবে।
বাই হোক অর বাই ক্রোক। আর আমার জিনিস আমি নিজের করে রাখতে জানি, সেটা যেভাবেই হোক। বুঝলে মিস অদ্ভুত চোখওয়ালি? আবরারের শেষের কথাগুলো হালকা কেঁপে উঠল আরশি। সে মনে মনে বলল, কেমন সাইকো রে বাবা, নিজের ভালোবাসার মানুষের হাত পা ভেঙে দিবে বলে। এমপি সাহেবের আচার আচরণই বলে দিচ্ছে সে ওই মেয়ের জন্য কতটা পজিটিভ। হ্যাঁ, এমপি সাহেবের শুভ্রপরী, তোমার কপালে দুঃখ আছে। এই লোককে সামলাতে গিয়ে তোমার 12টা না বাজে আবার। তবে হ্যাঁ, মেয়েটা তো অবশ্যই লাকি। এমন করে কজনই বা ভালোবাসতে পারে। এমন একজন ভালোবাসার মানুষ জীবনসঙ্গী হিসেবে পেলে তার শত পাগলামো সবটাই সহ্য করা যাবে। ওয়েট, 1 মিনিট, এমপি সাহেব আমাকে এসব কেন বললেন? আরশির ভাবনার মাঝে তুড়ি মারল আবরার। আরশি চমকে তাকালো আবরারের দিকে। আবরার দূরেই সরে গেছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল আরশি। আবরার বাঁকা হেসে বলল, মিস অদ্ভুত চোখ হলে আবার এটা ভেবো না আমি তোমাকে মেন করে কিছু বলেছি। আমি তো শুধু তোমাকে একটু সতর্ক করছিলাম আমার শুভ্রপরীর সাথে কি কি করতে পারি তা বলে। আরশি চোখ ছোট ছোট করে তাকালো আবরারের দিকে। এই লোক এত জটিলভাবে কথা বলে কেন? মনে মনে ভাবল সে। আবরার আরশির ফেস এক্সপ্রেশন দেখে বলল, বুঝনি তাই তো? ওয়েট, বোঝাচ্ছি। আমি যেভাবে আমার শুভ্রপরীকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না, প্রয়োজন পড়লে তার হাত পা ভেঙে বসিয়ে রাখবো, তেমন তোমারও তো এমন কোনো সিক্রেট লাভার থাকতে পারে। পরে দেখা যাবে তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে না পেরে সে তোমার হাত পা ভেঙে দিল। আবরারের লজিক শুনে তার দিকে বোকার মতো তাকিয়ে আছে আরশি। তার সব মাথার 10 হাত ওপর দিয়ে গেছে। মাথা ভনভন করছে। এসব কি বললো তাকে এমপি সাহেব? আরশি বোকার মতো তাকিয়ে বলল, এমপি সাহেব, আপনি বাসায় গিয়ে রেস্ট করুন কেমন? আপনার মাথা আজ ঠিক নেই মনে হচ্ছে। বেশি প্রেশার পড়ায় আপনার মাথাটা বোধহয় গেল। আপনার চোখ রাঙিয়ে তাকাতেই আরশি বলল, আপনি থাকুন, যা ইচ্ছে করুন। আমি যাই, টাটা, বাই বাই। আরশি দৌড়িয়ে গিয়ে দরজা খুলে যেই বের হতে যাবে অমনি আপনার বলে উঠল। মিস অদ্ভুত চোখ হলে আরশি থেমে পিছনে তাকাতেই দেখল আপনার তার দিকে এগিয়ে আসছে। আপনার আরশির সামনে এসে বলল, কোথায় যাচ্ছ? আমি তোমাকে যেতে বলেছি। আরশি মাথা দুই দিকে নাড়ালো, বলল, কিন্তু অফিস টাইম তো শেষ, আমি বাসায় যাব তো। আপনার বলল। তো মানা কে করেছে? নাক মুখ কুচকালো আরশি, বলল, আপনি সত্যিই পাগল হয়ে গেছেন এমপি সাহেব। আপনার বাঁকা হেসে বলল, তা তো হয়েছে, একজনের প্রেমে পাগল। আমার সব পাগলামি তো তার জন্যই। আরশি মুখ বাঁকিয়ে বলল, নিজে তো কার না কার প্রেমে পাগল হয়েছেন, সাথে আমাকেও পাগল বানাচ্ছেন। এই আপনার মতো তার ছিঁড়া লোক এমপি কিভাবে হয়ে গেল বলেন তো? আপনাকে কে বানালো এমপি? আপনার চোখ পাকিয়ে বলল, সেটা তোমার না জানলেও চলবে। তোমার কাজ কি তা মনে আছে তো? তোমার কাজ আমার পেছনে পেছনে ঘোরা। নাও ফলো মি। আরশি গাল ফুলিয়ে আবরারের পিছু নিতে লাগলো। বাইরে আসতেই আবরার নিচের গাড়ির ডোর খুলে আরশিকে ভিতরে যেতে বলল। আরশি জেদ ধরে বলল, আমি আপনার সাথে কেন যাব? আমি একা যেতে পারবো, আপনার হেল্পের কোনো দরকার নেই। আবরার হাই তুলে বলল, তুমি কি চাও আমি তোমাকে কোলে তুলি, অথবা তোমার আব্বাস স্যারকে ফোন করে বলি তুমি আবার বেয়াদবি করছো, কথা শুনছো না? যদি এসব না চাও তো ভালোই ভালোই গাড়িতে ওঠো। আমি তোমাকে কেন হেল্প করব? আমি তো নিজের ভালোর জন্যই তোমাকে বাসায় পৌঁছে দিতে চাচ্ছি। বলো তো যায় না, পথে যদি তোমার কোনো ক্ষতি হয় তাহলে তা আমি আমার মাত্র হওয়া বিয়ে হারাবো। আমার অনেক বড় লস। আবরারের কথা শেষ হওয়ার আগেই আরশি ফোঁস ফোঁস করতে করতে গাড়িতে উঠে গেল। আবরার বাঁকা হেসে নিজেও গাড়িতে উঠে বসলো। ড্রাইভার গাড়ি স্টার্ট দিতেই আরশি রাগে কচকচ করতে করতে নিম্ন স্বরে বলল, অসভ্য এমপি একটা। আরশি নিম্ন স্বরে বলা সত্ত্বেও তা শুনে ফেলল আবরার। আরশির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, অশুভ হয়েছে আমার শুভ্রপরী প্রেমে পড়ে, বুঝলে মেয়ে? আরশি সিটে মাথা এলিয়ে দিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। পাগল পাগল লাগছে তার। ভাবছি সামনের দিনগুলো এই পাগল এমপির সাথে কীভাবে কাটাবে। একদিনেই তার যা অবস্থা, কয়েকদিন গেলেই মনে হয় সেও পাগল টাগল হয়ে যাবে। এসব ভেবেই মুখটা কাঁদো কাঁদো হয়ে গেল আরশির। অন্যদিকে আরশির চেহারার অবস্থা দেখে মিট মিট করে হাসতে লাগলো আবরার। মনে মনে বলল, এটা তো মাত্র শুরু, প্রতিদিন তোমাকে নতুন নতুন উপায়ে পাগল বানাবো। মিস অদ্ভুত চোখ বলি, রেডি হয়ে যাও। আবরার বাড়ি ফিরে একটা হট শাওয়ার নিল। দিনে 2বার শাওয়ার নেওয়া তার ডেইলি রুটিন। কাজ শেষে বাড়ি ফিরে শাওয়ার না নিলে শান্তি পায় না সে। সোফায় বসে টাওয়েল দিয়ে চুল মুছতে মুছতে আরশিকে রাগানোর মোমেন্টগুলো ভেবে মিটিমিটি করে হাসছে সে।
এমন সময় একটা মেয়ে তার গলা জড়িয়ে ধরে বসে বলল, কি রে, প্রেমে টেমে পড়লি নাকি? একা একা পাগলের মতো হাসছিস যে। ইয়া তো নয়া নয়া প্রেমের পড়ার লক্ষণ। হাসি বন্ধ হয়ে গেল আবরারের। গলা থেকে মেয়েটার হাতটা সরিয়ে কপাল কুঁচকিয়ে বলল, আহির, বাচ্চা, সমস্যা কি তোর? যখন তখন বাদুরের মতো গলা ধরে ঝুলে পড়িস কেন? আর বেশি পেকে গেছিস না? বাবাকে বলে জলদি তোকে বিদায় করার ব্যবস্থা করছি। দাঁড়া, আর কয়েকটা দিন, তারপর তোকে বিদায় করব। মুখটা অন্ধকার হয়ে গেল আহিয়ানার। আহিয়ানা সম্পর্কে আবরারের একমাত্র ছোট বোন। বাড়ির সবার অনেক আদরে সে, সবার চোখের মণি, ভীষণ আদুরে আর নরম মনের। তাই তো আবরারের মজা করে বলা কথাগুলোতেও কষ্ট পেল সে। আবরার একমাত্র আদরের বোনকে এভাবে মুখ কালো করে বসে থাকতে দেখে বুঝল তার ছোট্ট বোনটা কষ্ট পেয়েছে। তাই সে আহিকে নিজের বুকে জড়িয়ে নিয়ে বলল, কি হয়েছে আমার ছোট্ট বুড়িটার? এই সামান্য কথা এত কষ্ট পেয়েছিস? আমি তো মজা করে বলেছি। আহি ভাইয়ের আদর পেয়ে ফুপিয়ে উঠল, ফুপাতে ফুপাতে বলল, তোর এত তাড়া আমাকে ভাগানোর? স্যার, তুই আমাকে একটুও ভালোবাসিস না স্যার। তোর সাথে আরই কথা নাই আমার। আহি ছাড়তে বললেও ছাড়ানোর কোনো চেষ্টাই করলো না। ছোটবেলা থেকেই ভাই পাগল সে, ভাইকে অনেক ভালোবাসে। তাই ভাই একটু 19 থেকে 20 কিছু বলে ফেললেই কাঁদতে বসে সে। আপনার বোনের স্বভাব ভালোই জানে। সে আহির মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আচ্ছা যা, তোর বিয়ে ক্যান্সেল। আমি রাদেবকে ফোন করে জানিয়ে দিয়েছি বিয়ে ক্যান্সেল। তুই কি বিয়ে করবি না? কাউকে বিয়ে করবি না। আপনার কথাটা বলেই ফোন হাতে নিতেই চট করে ফোন কেড়ে নিল আহি। কান্না গায়েব তার, দাঁতে দাঁত চেপে বলল, অসভ্য ফাজিল ছেলে, কথায় কথায় রাদীফকে ফোন দিতে যাস কেন? হ্যাঁ, তুই এখন একটা বলবি আর ওই বেটা আমাকে সারা রাত ফোন দিয়ে দিয়ে পাগল বানাবে। আর এই কথা বললে ফোনের ভিতরে থেকেই আমাকে গলা না চিপে ধরে। আপনার বোনের কথায় শব্দ করেই হেসে ফেলল। আহি আপনারের বাহুতে কিল দিয়ে বলল, শোন, আমি অন্য একটা কথা জানতে এসেছিলাম। আপনার হাসি থামিয়ে ভ্রু কুঁচকিয়ে তাকালো, বলল, কি? আহি আবরারকে মনে করানোর ভঙ্গিতেই বলতে লাগলো, ওই যে আমার ফ্রেন্ড আছে না, আরশি, মনে আছে তোর? আহিয়ান না চেনার ভান ধরে বলল। কোন আসছে? আহি বলল, আরে ভার্সিটিতে অনুষ্ঠানের দিন বাসায় ফিরে যে আমাকে আমার সব ফ্রেন্ডের সম্পর্কে জিজ্ঞাসা করছিল। মুন, আরশি। তুই তো মুনের সাথে কথাও বলেছিলি। মনের পাশেই তো আরশি ছিল। আপনার মনে পড়ার ভঙ্গিতে বলল। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কি হয়েছে তার? আহি বলল, সে তো আমাদের অফিসে চাকরি পেয়েছে। তোর সাথে দেখা হয়েছে? আপনার আহির কথায় তাল মিলিয়ে বলল, হ্যাঁ, আমাদের অফিসে একজন নিউ এসছে, নাম আরশি রহমান। সে নাকি? আমি তো চিনতেই পারিনি তোর ফ্রেন্ডকে। আহি মাথা কাত করে বলল, তুই আবার এত ভোলা মন কবে হলি? যাই হোক, কেমন কাজ করেছে ও? কেমন মনে হলো তোর? আমিও ওকে আমাদের অফিসের খোঁজ দিয়েছিলাম, আর সে চাকরিও পেয়ে গেছে। বাবাইয়ের তো সেই পছন্দ হয়েছে ওকে। ইন্টারভিউ নিয়ে আসার পর থেকেই শুধু ওর প্রশংসা করেই যাচ্ছে। আসলে ও মেয়েটাই এমন। তোর কেমন লাগলো? আপনার হাই তুলে বলল, মেয়েটা একটু বেয়াদব আছে, বুঝলি? প্রথম দিন এসেই মিস প্রিয়ার সাথে ঝামেলা পাকিয়েছে, তাই ওকে আমার বিয়ে বানিয়ে ফেলেছে। এখন আমি সোজা করবো ওকে। আহি মুখ বাঁকা করে বলল, তোর মিস পিয়াই একটা শয়তানি পেতনি মহিলা। আমার বান্ধবীর দোষ দিবি না, ও অনেক ভালো। আপনার আহিকে ভিঙ্গিয়ে বলল, হয়েছে, আর বান্ধবীর তারিফ করতে হবে না। এনে আমার ক্রেডিট কার্ড, কালকের দিনটার জন্য এটা তোর, যা ইচ্ছা করতে পারিস। আহি চুপ বড় বড় করে লাফ দিয়ে উঠল, দুই গালে হাত দিয়ে বলল, সত্যি বলছিস? তুই আমাকে নিজের ক্রেডিট কার্ড দিচ্ছিস, তাও আবার নিজের ইচ্ছেতে? এই, এটা তুই তো নাকি অন্য কেউ? দেখি দেখি, তুই ঠিক আছিস তো? বলেই আপনার কপালে গালে হাত দিয়ে পরীক্ষা করতে লাগলো আহি। আপনার কপাল কুঁচকিয়ে বলল, তোর না লাগলে দিয়ে দে, দে আমার কার্ড ফেরত দে, আর বিদে হা যা। আহি এক লাফ দিয়ে দূরে সরে গেল। কার্ড হাতের মুঠোয় পুরে দাঁত কেলিয়ে বলল, আরে না না, কি যে বলিস! এত বড় একটা
সুযোগ হাতছাড়া করা যায়? কালকে তোর টাকা দিয়ে জম্পেশ শপিং করব, ফ্রেন্ডের ট্রিট দেব। হুররে! আহির কাণ্ডে হাসলো আবরার। আহি আবার আবরারের কাছে এসে বলল, কিন্তু আমাকে নিজের কার্ড দেওয়ার মতো মহান কাজ কিভাবে হলো তোর দ্বারা, সেটা তো বল। আবরার বাঁকা হেসে বলল, তুই এত বড় মহান কাজ করলে, আমার এত বড় উপকার করলে, তাই তো ট্রিট হিসেবে দিলাম। আহি বাঁকা চোখে তাকালো আবরারের দিকে। সে আবার কবে কোন মহান কাজ করলো যে তার ভাই এত খুশি হলো? আবরার আহিকে সন্দিহান চোখে তাকিয়ে থাকতে দেখে বলল, এবার ভাগ আমার রুম থেকে, নাহলে কার্ড ফেরত নিয়ে নেব। আহি আবরারকে জিজ্ঞাসাই করতে যাচ্ছিল যে সে কোন মহান কাজটা করেছে, কিন্তু আবরার কার্ড ফেরত নিয়ে নেওয়া থ্রেট দেওয়ায় দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। এত বড় সুযোগ সে কিছুতেই হাতছাড়া করতে পারে না। আবরার যে জন্য দিক দিয়েছে তো, এখন সে ধুমিয়ে শপিং করবে ভেবেই নাচতে নাচতে নিজের রুমে চলে গেল আহি। আহিকে পালাতে দেখে মুচকি হাসলো আবরার। বিড়বিড় করে বলল, না জেনে অনেক বড় উপকার করলে আহি বনে। আবরার নিজের ফোনটা হাতে নিয়ে গ্যালারিতে প্রবেশ করলো। একটা পিক জুম করে খুঁটে খুঁটে দেখতে লাগলো সে। পিকটা দেখে যেন তার চোখে মুখে একরাশ মুগ্ধতা ছড়িয়ে পড়লো। আপন মনে বলতে লাগলো, মায়াবী চোখে কি মায়া, যেন গোধূলি আবির মাখা, কি নেশা জড়ালে, কি মায়া জড়ালে, কি নেশা ছড়ালে, কি মায়া জড়ালে। আবরার নিজের ভেজা এলোমেলো চুলে হাত চালাতে চালাতে বলল, আমি বোধহয় সত্যি পাগল হয়ে গেছি, এক শুভ্র মায়াবিনীর প্রেমে পাগল হয়ে গেছে। যেখানে আগে প্রেম ভালোবাসা কি তাই বুঝতাম না, আর এখন কিনা সে আমি ছন্দ রচনা করছে। মানুষ প্রেমে পড়লে বলছে কবি হয়ে যায়। নিজের ভালোবাসা মানুষকে নিয়ে হাজারো জল্পনা কল্পনা করে। আমি জানি না ভালোবাসা কি, কীভাবেই কাউকে ভালোবাসতে হয়, তবে আমি প্রতি মুহূর্তে তাকে অনুভব করছি, খুব করে অনুভব করছি। আমার মন আমাকে প্রতি মুহূর্তে জানান দেয়, তাকে ভুলে থাকা আমার পক্ষে অসম্ভব। সে আমার জীবন, আমার প্রতিটা শ্বাসের সাথে জড়িয়ে গেছে। খুব বাজেভাবে তার প্রতি আসক্ত হয়ে পড়েছে আমি। কল লিস্টে ঢুকে একটা নাম্বার বের করলো আবরার। নাম্বারটা তার ফোনে মিস অদ্ভুত চোখওয়ালি নামে সেভ করা। আবরার বাঁকা হেসে সেই নাম্বারেই কল দিল। অন্যদিকে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে একবারে পড়তে বসেছে আরশি। রিফা তাকে এক মগ ভরে কড়া করে বানানো চা দিয়ে গেছে, যাতে তার পড়ার সময় খুব না আসে। মেয়েটা তার সব কিছুর খেয়াল রাখে ভেবে হাসলো আরশি। চায়ে চুমুক দিতে দিতে সিট দাগাতে লাগলো সে। এমন সময় ফোনটা বেজে উঠল তার। পড়ার সময় ফোন বেজে ওঠায় বিরক্ত হলো আরশি। কপাল কুঁচকে ফোন হাতে নিল সে। সেভ করা নাম্বার নয়, তবে এই নাম্বারটা চেনে আরশি। হ্যাঁ, এটাই তো সেই নাম্বার যে নাম্বার থেকে কল পাওয়ার অপেক্ষা করতো সে। চাইতো একটা কল অন্তত আসুক তার ফোনে, কিন্তু আসেনি। তবে আজ কেন? না চাইতেও অভিমান হলো আরশির। ধরবে না সে এই লোকের ফোন? কেন ধরবে? এতগুলো দিন তো লোকটা একবারও তাকে ফোন দেয়নি, তার খোঁজ নেয়নি। সে ফোনটা সাইলেন্ট করে রেখে আবার সিট দাগানোই মনোযোগ দিল। কিন্তু সেই মনোযোগ বেশিক্ষণ ধরে রাখতে পারল না, কারণ আবরার একাধারে কল দিয়েই যাচ্ছে। রাগ হলো আরশির। রেগে ফোন রিসিভ করে তেজের সাথে বলল, সমস্যা কি আপনার? এতদিন পর ফোন কেন দিয়েছেন? এতদিন তো একবারও ফোন দিয়ে খোঁজ নেননি, তাহলে আজ কেন ফোন দিয়েছেন আপনি? আর একাধারে কেন ফোন দিয়ে যাচ্ছেন? হ্যাঁ, কথাগুলো বলে জোরে জোরে শ্বাস নিতে লাগলো আরশি। অপর পাশে আবরার বোকার মতো ফোন কানে লাগিয়ে বসে আছে। আরশি এত রেগে গেল কেন? মাথার উপর দিয়ে গেল তার। কয়েক সেকেন্ড নিয়ে নিজেকে স্বাভাবিক করে আবরার বলল, আর ইউ ওকে মিস অদ্ভুত চোখওয়ালি? এত রেগেছো কেন? কিছু হয়েছে? হুঁশ ফিরল আরশির। জিভে কামড় দিল সে। বুঝতে পারলো রাগের বসে উল্টাপাল্টা কথা বলে ফেলেছে। আবরার কেন তাকে ফোন দিবে? তার খোঁজ খবর নেবে? তার কি ঠেকা পড়েছে নাকি খোঁজ খবর নেয়ার? আর সে কিনা বড়দের মতো আবরারকে এসব বলেছে। এসব ভেবে দেয়ালে নিজের মাথা পিটাতে ইচ্ছে করছে আরশির। এখন নিশ্চয়ই এই অসভ্য লোক তার কথার মজা উড়াবে, তাকে খোঁজা দিবে। আর সে একটা ঢোক গেল। না, তুমি গেলেই চলবে না, নাহলে এই লোক তাকে আরও লজ্জা দেবে। আর সে নিজেকে বুঝ দিয়ে গলা ছাড়লো। ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি ঠিক আছি, আমার আবার কি হবে? আর আমি কোথায় রেগে আছি? কিছুই হয়নি আমার। কিন্তু আপনি কেন এত রাতে ফোন করেছেন? আর সেই কথাবার্তা অস্বাভাবিক লাগলো আবরারের। কিছু একটা মাথায় আসতেই শয়তানি হাসি দিল সে। বলল,
তুমি যে আমার বিয়ে তা কি ভুলে গেছো মিস অদ্ভুত চোখ বলে? আরশি মুখ বাঁকিয়ে বলল, আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কিংবা পার্সোনাল সম্পত্তি না যে যখন তখন ফোন করবেন আপনি আমায়। আবরার আরশির কথা শুনে বিড়বিড় করে বলল। হতে কতক্ষণ? আরশি স্পষ্টভাবে শুনতে পেল না আবরারের কথা, কপাল কুঁচকিয়ে বলল, কি বলছেন এত আস্তে? কিছুই তো শুনতে পারছি না। আর কি জন্য ফোন দিয়েছেন জলদি বলুন তো। আবরার বাঁকা হেসে বলল, আমি তো অফিসিয়াল কথা বলার জন্য ফোন দিয়েছিলাম, কিন্তু এখন তো অন্য একটা বিষয় জানতে ইচ্ছা করছে। আরশির কপাল আরও কুঁচকিয়ে আসলো, জিজ্ঞাসা করলো। কি? আবরার সন্দিহান কণ্ঠে আরশিকে জিজ্ঞাসা করলো, তুমি কি আমাকে মিস করছিলে মিস অদ্ভুত চোখ বলে? তোমার কথাগুলো শুনে মনে হলো তুমি আমাকে খুব বেশি মিস করছিলে। অপেক্ষা করছিলে আমি কখন তোমায় কল করব। চাচ্ছিলে আমি ফোন করে তোমার খোঁজখবর নেই, কিন্তু এমনটা না করায় ভীষণ অভিমান হয়েছে তোমার। আমার ধারণা কি ঠিক? আবরারের কথাগুলো শুনে কান গরম হয়ে আসলো আরশির, বুকে ধুকপুকানি বেড়ে গেছে তার। ঠিক এইটাই ভয় পাচ্ছিল সে, আর তাই হলো। আবরার ধরে ফেলেছে আরশির রাগ করে বলা কথাগুলোর মানে। আরশি শুকনো একটা ঢোক গেল, তার শ্যাম মুখশ্রী ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। এখন কি বলবে সে? অন্যদিকে আরশির কোনো সরা শব্দ না পেয়ে আবরার ঠোঁট এলিয়ে হাসলো, বলে উঠল, তার মানে আমি যা ভাবছি তাই ঠিক। তুমি আমাকে মিস করছিলে, কিন্তু কেন মিস করছিলে মিস অদ্ভুত চোখ বলে? আরশি ফোনটা কানের কাছে থেকে সরিয়ে 2-3 বার বড় বড় শ্বাস দিল, মনে মনে নিজেকে বলল, যেভাবেই হোক কথা কাটাতে তো হবে, না হলে এই এমপি সাহেব আমাকে লজ্জা দিতে দিতেই থাকবে। তার চেয়ে বড় কথা, উনি ভাববে আমি বেহায়া। না, ওনাকে কিছুতেই বুঝতে দেয়া যাবে না। আর আমারও নিজেকে সামলাতে হবে। আমার ওনার প্রতি দুর্বল হওয়া মোটেও ঠিক না। আর সেই ফোনটা আবার কানের কাছে নিল, ঝাঁঝালো কণ্ঠে বলল, এসব গাঁজাখুরি চিন্তা ভাবনা করা ছাড়ুন তো। আমি আবার আপনাকে মিস করতে যাব কেন? ইনফ্যাক্ট আমার ফোনে তো আপনার নাম্বারটাও সেভ করা নেই, তাই আমি অন্য একজনকে ভেবে আপনাকে কথাগুলো বলে ফেলেছি। তাই এসব আউফাও ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আর আমি আপনার পিএ, আপনার অফিসে বাসায় আসার পর আমি আপনার পিএ নই, আর আপনিও আমার বস নন। তাই যখন তখন ফোন দেবেন না আমায়। আমি পড়তে বসেছি, আশা করছি আর কোনো ফোন দেবেন না আপনি। কথা শেষ করে খট করে কল কেটে দিল আরশি। আবরারকে কিছু বলার সুযোগটুকু দিল না, ফোঁস করে একটা শ্বাস ছাড়ল সে। এমনটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না তার। চুলগুলো খামচে ধরল সে। আবরারের সাথে এভাবে কথা বলে বুকের মধ্যে কেমন একটা চিনচিন ব্যথা অনুভব করছে আরশি। ভীষণ কষ্ট হচ্ছে তার, চোখে জল চলে এসেছে কিন্তু গড়িয়ে পড়তে দিচ্ছে না। আরশি নাক টেনে বিড়বিড় করে বলল, কেন এমন হচ্ছে আমার সাথে? কেন? এই কোন অসুখে আক্রান্ত হলাম আমি? আমি তো ওনাকে নিয়ে ভাবতে চাই না, তবু কেন উনি সর্বদা আমার ভাবনায় বিচরণ করে? কেন আমি নিজেকে, নিজের অনুভূতিকে কন্ট্রোল করতে পারছি না? আমি তো এমন নই। কোথায় অন্য কাউকে হাজারটা কড়া কথা শুনলেও তো আমার কিছু যায় আসে না। তবে এমপি সাহেবের বেলায় এমন কেন? তাকে কেন দুটো কড়া কথা শোনাতে আমার বুক কাঁপে? কোনো কষ্ট হয় কেন আমার? কেন? আমার এই কেনর জবাব কে দিবে? আর আর এমপি সাহেব তো আমাকে আর ফোনও দিবে না, হয়তো আজকের ব্যবহারের পর। আরশি আবারও শক্ত করে চুল খামচে ধরল। এমন সময় তার ফোনটা ভাইব্রেট করে উঠল। আরশি দ্রুত ফোনটা হাতে নিয়ে দেখল আবরারের নাম্বার থেকেই মেসেজ এসেছে। অজান্তেই আরশির ঠোঁটের কোণে চমৎকার হাসির রেখা ফুটে উঠল। মেসেজটা ওপেন করে দেখল তাতে লেখা, তুমি আস্ত একটা বেয়াদব মিস অদ্ভুত চোখ বলে। বসের মুখের উপর কিভাবে কল করে দাও? হ্যাঁ, কালকে আসো অফিসে, তারপর তোমার বেয়াদবি চালানোর ব্যবস্থা করছি আমি। আবরারের মেসেজটা পড়ে হাসলো আরশি। মনের মধ্যে অদ্ভুত প্রশান্তি দেখা মিলল যেন। মেসেজ দিবে না করেও দিয়েই ফেললো। আপনি একটা অসভ্য লোক এমপি সাহেব। অপর প্রান্তে আবরারও আরশির মেসেজ পড়ে হাসলো, মাথা ঝাঁকিয়ে বলল, আমি তো অসভ্যই, তবে সবার জন্য না। নিচ থেকে আহিয়ানার চিৎকার শুনে ফোন রেখে বাইরে আসলো আবরার। ডিনার করার জন্য ডাকছে তাকে। অন্যদিকে আরশিও ফোন রেখে পড়া মনোযোগ দেওয়ার চেষ্টা করতে লাগলো। ক্লাস শেষে ভার্সিটি থেকে বের হলো আরশি আর তার বন্ধুরা। আহিয়ানা বলল, আজকে আমি তোদের সবাইকে লাঞ্চ ট্রিট দিব। আবির আর রাহুল লাফিয়ে উঠে বলল। আহিয়ানা ভাব নিয়ে বলল, অবশ্যই মিথ্যা কেন কমু। আবির দাঁত বের করে বলল। চল চল, আজকে তোরে ফকির বানামো। আহিয়ানা ভাবের সাথে বলল। হুমো না ফকির, কত খাইতে পারোস দেখুন। আরশি ঘড়ি দেখে মুখটা কালো করে বলল,
আমি আসতে পারবো না রে, আমাকে অফিসে যেতে হবে। অফিসে লেট হলে, এমনিতেই লেট হয়ে গিয়েছি, ঠিক টাইমে পৌঁছাতে পারবো কিনা জানিও না। তোরা যা। আরশির কথায় সবার মুখটা ছোট হয়ে গেল। মোহনা বলল, আহিদোস, আমরা অন্য একদিন ট্রিটটা নেই। আজকে তো আরও সময় নাই, যেদিন ছুটি থাকবে সেদিন যাব। সবাই মোহনার কথায় সায় জানালো, কিন্তু আরশি ওদেরকে বলল, আরে তোরা যা তো, একদিন আমি না থাকলে কি হবে? আমি না হয় অন্যদিন আহিরের থেকে ট্রিট নিয়ে নেব, তোরা এনজয় কর। কেউ রাজি হলো না, তারা কিছুতেই যাবে না আরশিকে ছাড়া। আরশি অনেক বুঝিয়ে ওদের রাজি করালো। একটা লাঞ্চে তো তাকে ছাড়া করলে কি এমন হবে? শুধু শুধু ওর জন্য কেন ওরা মিস করবে? সব মুখ কালো করে আহির সাথে গেল, আর আরশি হাঁটা ধরলো রিক্সা নেওয়ার জন্য। কিন্তু একটু আগাতেই অনেকগুলো গাড়ি এসে থামলো আরশির সামনে। আরশি অবাক চোখে তাকিয়ে রইল গাড়িগুলোর দিকে। গাড়িতে পাশাপাশি বসে আছে আবরার আর আরশি। আরশি তাতে দাঁত চেপে সামনে তাকিয়ে আছে। স্পষ্ট বোঝা যাচ্ছে রেগে আছে সে। ওই সময় আবরারই নিজের সৈন্য সামন্ত অর্থাৎ নিজের গার্ড সহকারে এসে আরশির সামনে গাড়ি থামায় আর আরশিকে বলে গাড়িতে উঠতে। আরশি রাজি না হয় আজও কোলে তুলে গাড়িতে উঠাবে বলে ভয় দেখায় আবরার। তাই তো এত রাগ হচ্ছে আরশির, ইচ্ছা করছে আবরারের গলা চেপে দিতে। অন্যদিকে 10 সেকেন্ড পর পর আরশির রাগী মুখটার দিকে তাকাচ্ছে আবরার। আরশিও বুঝতে পারছে আবরার বারবার তার দিকে তাকাচ্ছে, তাই আরশি সরাসরি আবরারের চোখের দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, সমস্যা কি? এভাবে লুচুর মতো তাকিয়ে আছেন কেন? লুচুর মতো কেন? আপনি তো লুচুই। আমার কি রূপ বেড়ে গেছে? ঝরে ঝরে পড়ছে নাকি যে এইভাবে তাকাচ্ছেন বারবার? আরশির রাগী মুখটা দেখে ভীষণ হাসি পাচ্ছে আবরারের। কীভাবে রেগে ফুসফুস করছে, সরু নাকের পাতা ক্ষণে ক্ষণে ফুলে উঠছে। আবরারের ইচ্ছা করছে আরশির নাকটা চেপে দিতে, কিন্তু নাক চেপে দিলে আরশি আবার তার গলা না চেপে দেয়। তাই এই মুহূর্তে আরশির নাক চেপে দেওয়ার দুঃসাহস দেখালো না আবরার। তবে আরশিকে আরেকটু রাগিয়ে দিতে বলল, আমি তোমার প্রিয়তমাকে দেখেছিলাম, তার নতুন নতুন রূপ দেখে প্রতিদিন নতুনভাবে পাগল হচ্ছে আমি। আরশি একবার নিজের দিকে তাকিয়ে আবার আবরারের দিকে তাকালো। আবরার ঠোঁট এলিয়ে হাসলো আরশির কাণ্ড দেখে, বলল, আমি তো আমার প্রিয়তমা মানে আমার শুভ্র পরীর কথা বলছিলাম। তুমি আমার নিজেকে ভেবো না, জানো সে তো সামনে নেই, তাই তোমার মাঝে তাকে কল্পনা করছি। আরশি তাতে দাঁত চেপে বলল, আজ নিশ্চয়ই আমি আর আপনার শুভ্রপরী এক রঙের পোশাক পরিনি। আপনার মুখটা দুঃখী দুঃখী করে বলল, কি আর বলবো দুঃখের কথা, মিস অদ্ভুত চোখ হলে আজও তোমাদের দুজনের পোশাকের রং এক, তাই তো তোমার দিকে তাকিয়ে তাকে ইমাজিন করছি। আজ সে শুভ্র পরী থেকে আসমানি পরি হয়ে গেছে। তুমি আমার তাকে হিংসা করো না, জানো? চরম পর্যায়ে রেগে গেল আরশি। কোথায় আছে, গাড়িতে কে আছে সব ভুলে চিল্লিয়ে বলল, ফাজলামো করেন আমার সাথে? হ্যাঁ, আপনার প্রিয়তমা না পরি যাই হোক না কেন, তার করণীয় কি জানেন? আপনার বোকার মতো দুই দিকে মাথা নাড়ালো, মানে সে জানে না। আরশি নিজের ধারালো নখগুলো আবরারের দিকে তাক করে কটমট করে বলল, তার উচিত নখ ঢুকিয়ে আপনার চোখ ফুটো করে দেয়া, আপনার চোখগুলো তুলে নিয়ে মার্বেল খেলা। তাহলে যদি আপনার লুচামি বন্ধ করে মানে একটু কমে। এই চোখে শুধু তাকেই দেখবে, শুধুই তাকে, অন্য কোনো মেয়েকে কেন দেখবে? আপনার চোখ বড় বড় করে বলল, তুমি তো সাংঘাতিক মেয়ে, মিস অদ্ভুত চোখ হলে। তোমার জামাইয়ের কপালে তো অনেক দুঃখ আছে। বেচারার চোখ, নাক, কান, গলা সব কিছুর বেহাল দশা দেখতে পাচ্ছি আমি। তুমি আজকে বাড়ি গিয়ে নখ কাটবে, একদম চামড়ার সাথে লাগিয়ে কাটবে, একটুও যেন বাড়তি না থাকে। আরশি নিজের নখগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে ভাব নিয়ে বলল, বিয়ে করার চিন্তা ভাবনা তো নেই, তবে যদি ভাগ্যে বিয়ে থাকে তাহলে তো হবেই। আর বিয়ে হলে আমার জামাইয়ের কপালেও দুঃখ আছে। আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকানো তার জন্য নিষিদ্ধ করব আমি। আর যদি তাকায়, আপনার গোল গোল চোখ করে জিজ্ঞাসা করলো। কি করবে? আরশি শয়তানি হাসি দিয়ে নিজের নখ দেখিয়ে বলল, চোখ ফুটো করে দেব, চোখ তুলে মার্বেল খেলবো। সে অন্ধ অন্ধ হয়ে থাকবে, কিন্তু অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না। আপনার শুকনো একটা ঢোক গিলে বলল, তোমার জামাই কবুল বলে আগে তোমার নখ কাটবে, দেখে নিও। আবরারের এমন উদ্ভট কথা শুনে রাগের মাঝে উফিক করে হেসে উঠল আরশি। হাসতে হাসতেই বলল, এসব চিন্তা ভাবনা আপনার পাগলা মাথা থেকে আসা সম্ভব? আরশিকে হাসতে দেখে মুচকি হাসলো আবরার, বলল, যাক, ম্যাডামের রাগ কমলো তবে, নাহলে কিছুক্ষণ আগে যেভাবে ফুলেছিলে মনে হচ্ছিল আর কিছুক্ষণ পর ফেটে না যাও।
আবরারের গা চালানো কথা শুনে হাসি থামিয়ে দিল আরশি। চোখ পাকিয়ে তাকালো আবরারের দিকে। আবরার আরশিকে পাত্তা না দিয়ে এইদিক ওই দিক তাকাতে লাগলো আর আপন মনে গুনগুন করে করতে লাগলো। কিছু সময় যেতেই আবরার নিজের ড্রাইভারকে বলল গাড়ি থামাতে। আরশি উইন্ডো দিয়ে বাইরে তাকিয়ে দেখলো একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামিয়েছে আবরার। এটি সেই রেস্টুরেন্ট যেখানে আবরার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। আবরার গাড়ি থেকে নেমে আরশিকেও বলল নামতে। আরশি নেমে জিজ্ঞাসা করলো, এখানে কেন গাড়ি থামালেন? আবরার পকেটে হাত গুজে বলল, রেস্টুরেন্টে মানুষ কি করতে আসে? খেতে আসে অবশ্যই। আমিও খেতে আসছি। প্রচুর ক্ষুধা লেগেছে। সে সকালে 2টো ব্রেড খেয়েছে আর এখন পর্যন্ত না খেয়ে আছে। এখন না খেলে শরীর চলবে না, তাই আগে পেট ভরে পেটের শান্তি অর্জন করি, তারপর কাজকর্ম করব। আবরারের মুখে ক্ষুধার কথা শুনে আরশিও পেটে গুড়গুড় করে উঠল। সেও সকালে পাতলা একটা রুটি খেয়েছে আর এখন পর্যন্ত না খেয়ে আছে। এখন আবরারটাকে দেখিয়ে দেখিয়ে খেলে কীভাবে সহ্য করবে সে? আরও ক্ষুধা বেড়ে যাবে। তাই এত বড় রেস্টুরেন্টে খাবারের দামও অনেক বেশি, তার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব নয়। তাই আরশি আবরারকে বলল, আপনার যখন ক্ষুধা লেগেছে আপনি গিয়ে খেয়ে আসুন, আমি গাড়িতেই অপেক্ষা করছি। আরশি দ্রুত ঘুরতেই আবরার বলে উঠল, মিস অদ্ভুত চোখওয়ালি, তুমি যে আমার বিয়ে তা কি ভুলে গেছ? তোমার কাজ আমার কথা শোনা, আমার সব কিছুর খেয়াল রাখা, আমি যা বলবো তাই করা। এখন আমার ভিতরে গিয়ে যদি কিছুর দরকার পড়ে তাহলে? তাই আর কথা না বাড়িয়ে আমার পেছে পেছে এসো। আরশি মুখটা ছোট করে আবরারের পিছু নিল। ভিতরে ঢুকেই আবরার কর্নারে একটা টেবিল দখল করে নিল। আরশিকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, দাঁড়িয়ে আছো কেন মিস অদ্ভুত চোখওয়ালি? বসে পড়ো, আমার খেতে সময় লাগবে। আরশি চুপচাপ বসে পড়ল। আবরার মেনু দেখে অনেকগুলো খাবার অর্ডার করলো। কিছুক্ষণের মধ্যেই সব খাবার চলে আসলো। এত খাবার দেখে চোখ বড় বড় করে তাকালো আরশি। এত খাবার আবরার কি করে খাবে ভাবতে লাগলো সে। তার উপর বাহারি বাহারি খাবারের ঘ্রাণ নাকে এসে পৌঁছাতে ক্ষুধা আরও কয়েক গুণ বেড়ে গেল আরশির। সে দ্রুত মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। করুণ অবস্থা তার। বসে বসে এখন খাবারের ঘ্রাণ সহ্য করতে হবে। আবরার নিজের পেটেই খাবার নিতে নিতে বলল, নাও শুরু করো। আরশি বুঝতে না পেরে আবরারের দিকে তাকিয়ে বলল, কি শুরু করব? আবরার বলল, খাওয়া শুরু করবে। এত এত ক্ষুধা লাগা সত্ত্বেও আরশি একটা ঢোক গিলে বলল, আপনার ক্ষুধা লেগেছে, আপনি কেন, আমি কেন খেতে যাব? আবরার বিরক্ত কণ্ঠে বলল, সব কিছুতেই ঝামেলা করা লাগে তোমার? এখন আমি একা একা খাবো আর তুমি বসে বসে আমার খাবারে নজর দেবে। পরে যদি আমার পেট খারাপ হয়? আরশি রাগে ফোঁস করে উঠল। সে আবরারের খাবারে নজর দেবে? সে? আরশি রাগে গজগজ করতে করতে কিছু বলতেই যাচ্ছিল, এমন সময় তার কাঁধে কেউ একজন হাত রাখলো। আরশি চমকে পিছনে তাকাতে দেখলো তার ফ্রেন্ড সার্কেলের সবাই দাঁড়িয়ে আছে। সবার চোখে মুখে কৌতূহল শুধুমাত্র একজন ছাড়া, আর সে হলো আহি। আহি চিল মোড়ে দাঁড়িয়ে আছে। সবার আড়লে ভাইয়ের দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে। আরশি উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, তোরা এখানে? আবির বলল, হ্যাঁ, এখানেই তো লাঞ্চ করতে আসলাম। এই রেস্টুরেন্টটা ভালো তাই। আরশি বলল, তাহলে তোদের এত লেট হলো কি করে? তোরা তো আরো আগে রওনা করেছিলি। আহি বলল, আর বলিস না ইয়ার, এই হুমো বেলপুরি পাগলি মহিলা মাঝ রাস্তায় গাড়ি থামালো বেলপুরি খাওয়ার জন্য, তাই তো লেট হয়ে গেল। মোহনা গোল গোল চোখে একবার আবরারকে দেখছে, আরেকবার আরশিকে। সে আরশির একেবারে কাছে চেপে এসে ফিস ফিস করে বলল, তলে তলে টেম্পো চালাস তুই? এভাবে আমাদের লুকিয়ে আমার ক্রাশের সাথে ডেটে আসতে পারলি? আরশি মোহনার হাতে একটা চিমটি কেটে বলল, উনি আমার বস, উল্টাপাল্টা ভাবা বাদ দে। সে লাঞ্চ করার জন্যই এখানে এসেছে আর আমি তার পিয়ে, তাই তার পিছে পিছে ঘোরা লাগছে আমায়। মোহনা ঠোঁট গোল করে বলল, ওহো, তাহলে এই ব্যাপার, আগে বলবি না দোষ? আরশি চোখ পাকিয়ে তাকালো মোহনার দিকে। মোহনা দ্রুত সরে আবরারের কাছে গিয়ে দাঁড়ালো। আবরার ওদের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, তোমরাও লাঞ্চ করতে এসছো বুঝি? সবাই মাথা ঝাঁকালো। আহি হাতে থাকা ক্রেডিট কার্ড ঘুরিয়ে ফিরিয়ে বলল, আমি ওদের ট্রিট দিতে নিয়ে এসেছি। আবরার চমৎকার একটা হাসি দিয়ে বলল, তোমরা সবাই আমার সাথে জয়েন করতে পারো, আমি খুব খুশি হব। আরশির ফ্রেন্ডেরা প্রথমে অবাক হলেও পরে খুব খুশি হলো আবরারের অমায়িক ব্যবহারে। সবাই রাজি হয়ে গেল আবরারের সাথে লাঞ্চ করার জন্য। আহি একটা চেয়ারে বসতে বসতে বলল, আজ তো আমি ট্রিট দিচ্ছি, তাই সব বিল আমি পে করব কিন্তু। আবরারের দিকে বাঁকা চোখে তাকিয়ে কথাগুলো বলল আহি। আবরার মনে মনে বলল,
আচ্ছা বাচ্চু, আমার টাকা দিয়ে আমাকে ট্রিট দিবে? আহি মিট মিট করে হাসতে লাগলো। আবরার পাত্তাই দিল না। সবাইকে উদ্দেশ্য করে বলল, তো চলো সবাই খাওয়া শুরু করো। সবাই সায় জানিয়ে খাওয়া শুরু করলো। আবরারের পাশে বসেছে মন, আর আরশি বসেছে অপোজিটে। আবরার খেতে খেতে মনকে জিজ্ঞাসা করলো। তো কেমন আছেন মিস কিউটি? মন কিছুটা লজ্জা পেল সবার সামনে এভাবে কিউট বলায়। লাজুক হেসে বলল। এই তো ভালোই আছি। আপনি কেমন আছেন? আবরার মৃদু হেসে বলল। বিন্দাস। তবে আমার কিন্তু একটা আফসোস রয়ে গেল। সবাই কৌতূহল নিয়ে তাকালো আবরারের দিকে। আবরার আরশির দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল। আপনার মতো সুইট একটা মেয়ে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হলে খুব খুশি হতাম। আপনার মতো একটা মিষ্টি কিউট মেয়ে তো আমার দরকার ছিল, কিন্তু পেয়ে গেলাম ঝালমরিচ। সবাই শব্দ করে হেসে উঠল, কারণ আবরার যে আরশিকে ঝালমরিচ বলেছে তা সবাই বুঝতে পেরেছে। অন্যদিকে মুড অফ হয়ে গেল আরশির। সে চুপচাপ নিচের দিকে তাকিয়ে খাবার নাড়াচাড়া করতে লাগলো। আবরার সবার সাথে টুকটাক কথা বলছে খেতে খেতে, কিন্তু আরশির দিকে তাকাচ্ছেও না, যেন আরশি নামের কেউ এখানেই নেই। আরশি খাচ্ছে কম, এসব দেখছে বেশি। আবরার এভাবে ইগনোর করায় মনের মাঝে একটা চাপা কষ্ট অনুভব করলো আরশি। এতক্ষণ পেটে প্রচণ্ড ক্ষুধা থাকলেও এখন কেন যেন গলা দিয়ে খাবার নামছে না। কোনো রকমে অল্প একটু খেলো সে। খাওয়া শেষ করে সবাই আরও কিছুক্ষণ গল্প করলো। এর মাঝে আরশি একটাও কথা বলেনি। সে চুপচাপ বসেছিল। আবরার সবার জন্য আইসক্রিম অর্ডার দিল। তারপর খাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হলো সবাই। আবরার সবাইকে বিদায় জানিয়ে আরশিকে নিয়ে গাড়িতে উঠল, রওনা করলো অফিসের উদ্দেশ্যে। বাড়িতে এসে আরশি একবারও আবরারের দিকে তাকালো না, আর না কোনো কথা বলল। ব্যাপারটা আবরারের নজরে আসতেই সে বুঝতে পারলো কোনো কারণে আরশির মন খারাপ, কিন্তু কিছুক্ষণ আগেও তো ঠিক ছিল। আবরার একটু গভীরভাবে ভাবতেই বুঝতে পারলো বিষয়টা। সে এটা ওটা বলে আরশিকে রাগানোর চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। তাই একসময় চুপ হয়ে গেল সে। অফিসে পৌঁছাতেই নিজের কাজে লেগে পড়ল আরশি। তবে আরশি খেয়াল করলো তাদের ফ্লোরে আজ কোনো ছেলে কাজ করছে না, সব মেয়ে। পাশের একটা মেয়েকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে জানালো ম্যানেজার নাকি এমনটা করেছে, এই ফ্লোরে এখন থেকে শুধু মেয়েরাই কাজ করবে। আরশির মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো আসলে এই বিষয়টা কি। তবে কি বেশিক্ষণ এসবে মাথা ঘামালো না সে, নিজের কাজে মনোযোগ দিল। অফিস টাইম শেষ হতেই আবরার বেল বাজিয়ে আরশিকে কেবিনে ঢোকালো। আরশি আবরারকে সব কাজ বুঝিয়ে দিয়ে বের হতে নিলেই আবরার বলে উঠল। তুমি আমার সাথে যাবে মিস অদ্ভুত চোখ বলে? আরশি কোনো কথা বলল না। বিরক্ত হলো আবরার। আরশি তার সাথে একটাও এক্সট্রা কথা বলছে না, সেটা সহ্য হচ্ছে না তার। আবরার এক ছটকায় আরশির কাছাকাছি চলে আসলো। আরশি সরে যেতে চাইলে হাত চেপে ধরলো সে, তাতে দাঁত চেপে বলল। ইগনোর করছো আমাকে? কি হলো বলো? তোমার সাহস কি করে আমাকে ইগনোর করার? আরশি এক টানে নিজের হাত ছাড়িয়ে নিল, কড়া কণ্ঠে বলল। নিজের লিমিটের মধ্যে থাকুন স্যার। আমার আপনার সাথে ইগনোর করার মতো কোনো সম্পর্ক নেই। আমাদের সম্পর্ক শুধুমাত্র কাজের মধ্যেই সীমাবদ্ধ। তাই এসব অদ্ভুত ব্যবহার করা থেকে বিরত থাকুন। আবরার অবাক হলো আরশির ব্যবহারে। আরশি এভাবে কথা বলবে ভাবনার বাইরে ছিল তার। তার ভাবনার মাঝে কেবিন থেকে বেরিয়ে গেল আরশি। আবরার তাকিয়ে রইল আরশির যাওয়ার পানে। আজ আর থামালো না আরশিকে। সময় বহমান, দেখতে দেখতে কেটে গেছে একটা মাস। এই এক মাসে আরশি আবরারকে সম্পূর্ণরূপে ইগনোর করেছে। এ যেন সম্পূর্ণ নতুন এক আরশি। আবরার যতই দেখছে ততই অবাক হয়েছে। এই মোট কতগুলো দিনে কাজ ব্যতীত কোনো কথাই আবরারের সাথে বলেনি আরশি, আর না ঝগড়া করেছে। আবরার যা বলেছে তাই নিঃশব্দে মেনে নিয়েছে। আবরারও সেই দিনের আরশির করা ব্যবহার পর থেকে আর আরশির সাথে ঝগড়া করার চেষ্টা করেনি, না কোনো কিছু নিয়ে জোর করেছে। তবে আরশির খেয়াল রাখতে ভুল করেনি সে। এই কয়েকদিনে আরশিকে হাসানোর অনেক চেষ্টা করেছে আবরার, কিন্তু আরশি কেমন যেন অন্যরকম হয়ে গেছে, সবসময় গম্ভীর হয়ে থাকে। আবরার বুঝে উঠতে পারছে না কি হলো আরশির, কেন তার মাঝে এত পরিবর্তন। ক্লাস শেষেই ক্যান্টিনে বসে আছে আরশি আর তার সব ফ্রেন্ড। আজ একটা ক্লাস না হয় আগেই ছুটি হয়ে গেছে ওদের, তাই সবার সাথে ক্যান্টিনে এসেছে আরশি। আহি নাকি কোনো জরুরি কথা বলবে। আহিকে হাঁসফাঁস করতে দেখে মোহনা বলল। কিরে, জরুরি কথা কি বলবি, নাকি হুদাই বাসায় রাখবি? আহি আমতা আমতা করে বলল। আসলে আসলে হয়েছে কি, মন আহির কাঁধে হাত রেখে বলল। কি হয়েছে বল?
আহি চোখ বন্ধ করে একটা নিঃশ্বাসে বলল। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আহির কথায় চোখ বড় বড় হয়ে গেল সবার। এক চোখে চিল্লিয়ে বলল। কি? আহি মুখটা ছোট করে বলল। হুম, তোদেরকে রাফিদের কথা বলেছিলাম না, সে দেশে ফিরেছে। এখন উনি চায় 1 সপ্তাহের মধ্যে আমাকে বিয়ে করতে। বাবা রাজি হচ্ছিল না, এত দ্রুত কিভাবে কি করবে, কিন্তু সে অনেক রিকোয়েস্ট করেছে, তাই বাবাই রাজি হয়ে গেছে। আসন্ন শুক্রবার বিয়ে। এখন মূল কথা হলো তোদের সবাইকে আমার বিয়ে 2 দিন আগে আমাদের বাড়িতে আসতে হবে। আর এই 2 দিন তোরা আমাদের বাড়িতেই থাকবি, কেউ না করতে পারবি না কিন্তু, আগেই বলে দিলাম। সবাই রাজি হলেও মন আর আশি রাজি হতে চাচ্ছিল না। অনেক কষ্টে ওদের রাজি করালো আহি। মনকে আহি বোঝালো সে নিজে মনের বাবার সাথে কথা বলবে, আর আরশি বলল সে বাসায় গিয়ে জানাবে আসবে কিনা। এখনও শিওর না, কিন্তু আহি চেপে ধরল যে কোনোভাবে হোক আসতেই হবে। আহি সবাইকে উদ্দেশ্য করে বলল। তোদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে। সবাই উৎসুক হয়ে জানতে চাইল কি। আহি হাসতে হাসতে বলল। জানতে পারবি, আগে আমাদের বাড়িতে আয়, আমি কিন্তু গাড়ি পাঠিয়ে দিব, সবাই চলে আসবি। কেউ কোমর পিছিয়ে নিজের দিকে টেনে নেওয়ায় কেঁপে উঠল আরশি। মাথা গিয়ে ঠেকল সামনের ব্যক্তির বুকে, নাসারন্ধে এসে ঠেকল পরিচিত ঘ্রাণ। ধীরে ধীরে পিট পিট করে চোখ খুলল আরশি। মুখটা সামান্য উঁচু করে সামনের লোকটার দিকে তাকালো সে। সামনের মানুষটাকে দেখে মুখটা হাঁ হয়ে গেল তার, কারণ সামনের মানুষটা আর কেউ নয় বরং আবরার, যে এই মুহূর্তে এক দৃষ্টিতে আরশির দিকে তাকিয়ে আছে। চোখের পলকটাও পড়ছে না, কেমন নেশালো তার চাহনি। ওই নেশালো চোখের দিকে তাকিয়ে বুকের ধুকপুকানি কয়েক গুণ বেড়ে গেল আরশির। সে চেয়েও নিজের চোখ সরাতে পারল না, তাকিয়ে রইল আবরারের ওই গম্ভীর কালো চোখের দিকে। আজ আহির গায়ে হলুদ। কিছুক্ষণ আগেই আহির পাঠানো গাড়িতে করে তাদের বাসায় এসেছে আরশি। আহি বড়লোক বাড়ির মেয়ে তা আরশি আন্দাজ করেছিল, কিন্তু এত বড়লোক বাড়ির মেয়ে তা আজ ওদের বাড়িতে আসার পর বুঝতে পারল। বিশাল জায়গা নিয়ে ডুপ্লেক্স বাড়ি আহিদের। আরশি যত ভিতরের দিকে প্রবেশ করছে ততই অবাক হয়েছে। প্রায় সব ধরনের বিলাসিতা রয়েছে আহিদের বাড়িতে। বাড়ির বাইরে অনেক অনেক গার্ড পাহারা দিচ্ছে। আরশির মনে প্রশ্ন জমেছিল গার্ড দেখে, কিন্তু ভেতরে আসার পর কোনো প্রশ্ন করার সুযোগই পেল না আরশি। সে সবার পরে আসায় আহি তাড়াহুড়ো করে তাকে রেডি হতে পাঠিয়ে দিয়েছে। তাও আবার আজ নাকি তাকে শাড়ি পরতে হবে। আরশি কিছুতেই রাজি হতে চাইছিল না। সে শাড়ি পরতেও জানে না, আর না সামলাতে জানে। কিন্তু আহির এক কথা, আজ তারা সব বান্ধবী একই গেট আপ নেবে, আরশিকেও পরতেই হবে। আর শাড়ি পরা নিয়ে সে কোনো যেন চিন্তা না করে। পার্লারের মহিলারা তাকে এই শাড়ি পরিয়ে দেবে। আরশি মানতে না চাইলেও আহির কাদো কাদো ফেসটা দেখে শেষমেশ রাজি হতে হলো। কমলা হলুদের মিশেলে তৈরি শাড়ি, পারি সুন্দর কাজ করা। আরশিকে শাড়ি পরানো শেষে হতেই আহি, মোহনা, মন সবাই হাঁ করে তাকালো তার দিকে, কারণ এই প্রথম আরশিকে তারা শাড়িতে দেখলো। আহি আরশির কাছে গিয়ে আরশির চারপাশে ঘুরঘুর করে দেখতে লাগলো, বলল। দোস্ত, তোকে তো হেব্বি মানিয়েছে রে, শাড়িতে নারী, কথাটা আসলেই ঠিক। কথা বলতে বলতে এক টানে আরশির চুলের কাঁটা খুলে দিল আহি। চমকে উঠল আরশি, খানিকটা চিল্লিয়ে বলল। এই কি করলি এটা? চুল খুললি কেন? আহি মুখে হাত দিয়ে চোখ গোল গোল করে বলল। দোস্ত, তোর চুল এত বড়, ঘন আর এত সুন্দর, তাই বুঝি সবসময় খোপা করে রাখোস যাতে আমাদের নজর না লাগে? মন হাসল। সে ছাড়া আর কেউই আরশিকে চুল খোলা অবস্থায় দেখেনি। আরশি সবসময় চুল খোপা করে রাখে। আহির কথায় বিরক্ত হলো আরশি, বলল। আরে আমার চুল সামলাতে সমস্যা হয়, খোলা রাখলে পেঁচিয়ে যায়, পরে আড়াতে অনেক অসুবিধা হয়, তাই খোপা করে রাখি। এখন আমাকে খোপা করতে দে, দেখলি তো আমার চুল। আহির সাথে সাথেই বাধা দিয়ে বলল। আজ খোপা হচ্ছে না, আজ আমরা সবাই এক শ্বাস দিব, আগেই তো বললাম। তাই আজ চুল খোলা রাখতে হবে তোর, আর কোনো কথা শুনতে চাচ্ছি না। আশি কিছু বলতে চাইলেও আহি থামিয়ে দিয়ে পার্লারের মহিলাকে বলল তাদের মতো হেয়ার স্টাইল করে দিতে। শেষে ভারী সাজ দেওয়ার কথা
বলতেই রেগে যায় আরশি। সে ভারী স্বাদ সহ্য করতে পারে না, মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে। তাই আহি পার্লারের মহিলাকে বলল আরশিকে হালকা করেই সাজিয়ে দিতে। সাজানো শেষ হতেই রুম থেকে বেরিয়ে এসেছে আরশি। ওখানে বসে থাকলে আহি আরও কী আবদার জুড়ে বসে সেই ভয়। আর এমনিতেও সে শাড়ি পরে হাঁটতে পারে না, তাই ভেবেছিল আস্তে ধীরে নিচে নেমে বসে থাকবে। কিন্তু যেটার ভয় ছিল সেটাই হলো। রুম থেকে বেরিয়ে কিছু দূর যেতে শাড়িতে পা পেঁচে পড়তেই নিচ্ছিল আরশি। এমন সময় কেউ একজন তার কোমর পেঁচিয়ে ধরে। মন আর মোহনার কথার আওয়াজ কানে পৌঁছাতে ধ্যান ভাঙে আরশির। এক টানে আবরারের হাত কোমর থেকে ছাড়িয়ে পিছনে পিছিয়ে যায় সে। হাঁসফাঁস করতে থাকে কেউ দেখে ফেললো কিনা। আর মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে আবরার এখানে আসলো কি করে। অন্যদিকে আবরার সে যেন এখনও ঘোরের মাঝেই ডুবে আছে। আরশির ভাবনার মাঝেই মন আর মোহনা আহিকে নিয়ে এসে আরশির পাশে এসে দাঁড়ায়। এর মাঝে আবির আর রাহুলও রেডি হয়ে বেরিয়ে এসেছে। তাদের চেহারায়ও স্পষ্ট অবাক ভাব। আহি এগিয়ে গিয়ে আবরারের হাত জড়িয়ে ধরে বলল, কি অবাক হচ্ছিস তোরা? তাই তো বলেছিলাম না তোদের জন্য সারপ্রাইজ আছে। এই হলো সারপ্রাইজ। তোদের সব সময় বলতাম না আমার একটা জল্লাদ ভাই আছে। মিট মাই জল্লাদ ভাই, এমপি আজওয়াদ আবরার। আহি হাত জড়িয়ে ধরাই ঘোর ভাঙল আবরারের। বোনের কথাই মৃদু হাসে আবরার। অন্যদিকে সবার মুখটা হাঁ হয়ে গেছে আহির কথায়। আর সে বুঝতে পারে আবরার কেন আজ অফিসে যায়নি, আর তাকেও ছুটি দিয়েছে। রাহুল অবাক ভাব নিয়েই বলল, এগুলো তুই কি বলিস আনা? তুই এত বড় একটা কথা আমাদের কাছ থেকে লুকাইতে পারলি? আহি মুখটা গোমরা করে বলল, আমি সাধারণ একজন মেয়ে হয়েই তোদের সাথে মিশেছি। আমি চাইনি কেউ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড টাকা পয়সা দেখে আমার সাথে বন্ধুত্ব করুক। এসব লুকিয়েছি বলেই তো প্রকৃত বন্ধুদের খোঁজ পেলাম। তোদের পেলাম, যারা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড না দেখেই আমাকে ভালোবেসেছে, আমার সাথে বন্ধুত্ব করেছে। আমি চাই না কেউ আমাকে এমপির বোন বলে, নামকরা একজন বিজনেসম্যানের মেয়ে বলে স্পেশাল ট্রিট করুক। আশা রাখছি সবটা জানার পর কেউ আমার সাথে স্পেশাল ট্রিট করবি না। আমি তোদের কাছে আগে যেমন ছিলাম ঠিক তেমনই থাকবো। আর তোরা কেউ আমার উপর রাগ করিসনি তো? আহির কথা শেষ হতেই সবাই আহিকে জড়িয়ে ধরল। একত্রে বলল, সবাই ছাড়তেই আবির আহির মাথায় গাঁটটা মেরে বলল, আর কিসের স্পেশাল ট্রিট রে? তুই আগেও ফকির নিয়ে আসলি আর ভবিষ্যতেও ফকির নিয়েই থাকবি। আহি মাথায় হাত বুলিয়ে হাসলো। আজ আর রাগ করলো না, এমনটাই তো সে চায়। হাসি আহির গালে হাত রেখে বলল, রাগ করার কোনো প্রশ্নই আসে না। বর্তমান যুগে এমন কয়জন আছে বল, যারা পাওয়ার থাকা সত্ত্বেও সেটা দেখায় না, প্রয়োগ করে না? কয়জন আছে যাদের এত এত পাওয়ার, অর্থ থাকার পরেও তারা অহংকার করে না? বিশেষ করে আজ তোর সম্পর্কে সবটা জানার পর তোর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আরও বেড়ে গিয়েছে। সবাই হেসে মাথা ঝাঁকালো। নিচ থেকে ডাক পড়ায় মন আর মোহনা আহিকে ধরে নিয়ে যেতে লাগলো। মোহনা আরশিকে বলল, কী রে দোস্ত, তুই আসছস না কেন? তুইও ওই বেটিরে ধর। আরশি তাতে দাঁত চেপে পড়ল, মজা নিচ্ছিস? দেখতেই তো পারছিস যে আমি নিজেই হাঁটতে পারছি না, আবার বলি সরে ধরতে। পারলে তোদের মধ্যে কেউ একজন আমারে ধর। আরশির অবস্থা দেখে ফিক করে হেসে উঠল মোহনা। বলল, তুইও বিয়া কর, তাইলে তোরও এইভাবে ধরে নিয়ে যাব। আরশি নাক ফুলিয়ে বলল, শয়তানের দল, যা তুই এখান থেকে। মোহনার মন হাসতে হাসতে আহিকে নিয়ে নিচে নেমে গেল। আরশি অসহায় চোখে ওদের যাওয়া দেখলো। কি সুন্দর শাড়ি পরে হাঁটছে ওরা, আর তার অবস্থা। আবির আর রাহুল আগেই দৌড় দিয়েছে। আবির দ্রুত গিয়েছে মেয়ে পটানোর জন্য। এবার নাকি সে মিঙ্গেল হবে, আর রাহুল আবিরের পিছে পিছে গিয়েছে তাকে হেল্প করবে বলে। আরশি আস্তে আস্তে পা টিপে টিপে আগাচ্ছে। তার মনে হচ্ছে তার পা দুটো শাড়ির মধ্যে আটকে গেছে, নাড়াতে পারছেই না সে। কখন জানি থুম করে পড়ে যায় সে। বিয়েবাড়ির সবার সামনে পড়লে মানিজ্জত আর থাকবে না তার। কোনো রকমে টেনে টুনে বাড়ির বাইরে আসলো আরশি। বাড়ির সামনের খোলা জায়গায় স্টেজ তৈরি করা হয়েছে। আহিকে স্টেজে বসানো হয়েছে। সেও ধীর পায়ে স্টেজে গেল। একে একে সবাই হলুদ ছোঁয়ালো আহিকে। হলুদ ছোঁয়ানো শেষে আহি নিজের সব ফ্রেন্ডদের নিয়ে গ্রুপ ফটো তুলল। পুরো সময়টা জুড়ে ছেলে পক্ষ নিয়ে আসা একটা ছেলে খুব বিরক্ত করছে আরশিকে। ছেলেটার নাম আসিফ। আসিফ একবার তার চোখের প্রশংসা করছে তো একবার তার চুলের। ছেলেপক্ষের সবাই হলুদ দিয়ে চলে গেলেও ওই ছেলে যায়নি, আরশির আগে পিছিয়ে ঘুরছে।
আহির শ্বশুরবাড়ির লোক বলে আরশিও কিছু বলতে পারেনি। তবে যতটুকু পারছে এগিয়ে চলছে আসিফকে। আসিফের এসব কর্মকাণ্ড নজর এড়ায়নি আবরারের। সে তীক্ষ্ণ চোখে সবটা লক্ষ্য করেছে। একে তো শাড়ি, খোলা চুল, তার উপর আরও বড় বিপদ হলো আসিফ নামের ছেলেটা। ফটো তোলা শেষ হতেই স্টেজ থেকে নেমে বাগানের দিকে চলে আসলো আরশি। এখনও অনেক সময় বাকি অনুষ্ঠান শেষ হতে, আর তার অবস্থা নাজেহাল। তাই বাগানে এসে বড় একটা নিঃশ্বাস টানল সে। মুক্ত বাতাসের সাথে ফুলের মিষ্টি ঘ্রাণ নাকে এসে ঠেকলো। এমন সময় চুলে টান পড়লো আরশির।